পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 23। রাত বিরেতে দীপ্রর ঘরে এসে দাঁড়িয়েছে কুহু। ওর দুটো চোখে জল থই থই করছে। দীপ্র কি বলবে বুঝতে পারছে না। পরিস্থিতি এতদিন একরকম ছিল, আজ আরেক রকম। ও অনেকটা দ্বিধা নিয়ে বলল, সকালে কথা হবে কুহু, এখন ঘুমাতে যা। কুহু নড়ল না। দীপ্র চেয়ে রইল, মেয়েটিকে কেমন যেন দেখাচ্ছে। কি বললাম শুনিসনি? আপনি আবারও দয়া দেখালেন আমায়। দীপ্রর যে কি পরিমাণ রাগ হলো, ও নিজেকে ধরে রাখতে ব্যর্থ হলো। মেয়েটি সব সময় তাকে আঘাত করে। ঘরে যেতে বলেছি কুহু, আপনি আমাকে দয়া দেখিয়েছেন, তাই না? এ পর্যায়ে দীপ্র নিজের রাগ ধরে রাখতে পারল না। ও হিস হিস করে এগিয়ে গেল। কুহু কিন্তু ভয় পেল না। আর একবার দয়ার কথা বললে ঠাস করে চড় বসাবো। সেটিই পারবেন, কারণ আপনি ছেলে, আমি মেয়ে। আমার উপর জোর খাটানো যায়? কি জোর খাটিয়েছি আমি? আপনি কেন বিষয়টি সামনে আনতে দিচ্ছেন না? আপনি জানতেন আমি পালাবো, তাই বিয়েটা ভেঙেছেন। বলেন এটা সত্যি কিনা? দীপ্র মৌন রইল। কুহু শব্দ করে কেঁদে ফেলল। আমাকে আদৌ আপনি বাঁচালেন নাকি মেরে ফেললেন আমি নিজেও বুঝতে পারছি না দীপ্র ভাই। আমি দয়া নিয়ে বাঁচতে চাই না, চাই না দয়া নিয়ে বাঁচতে। এবার দীপ্র শান্ত হলো। ও দম ফেলে বলল, সেটির জন্য আমার সাথে কথা বলা উচিত ছিল কুহু। বিয়েতে তোর পুরো মত ছিল না। তোর মতের বিরুদ্ধে গিয়ে বিয়েটা এমনিতেও হতো না। কিন্তু তুই একটাবার আমাকে বলেছিস? বলিসনি তো। উল্টো আমাকে ছোট করতে চেয়েছিলি, বিয়ে ভেঙে পালাতে চেয়েছিলি, অপমান করতে চেয়েছিলি, তাই না? ঠিক তাই। তাই চেয়েছিল। চেয়েছিল বিয়েটা ভাঙতে, এই স্বার্থপর মানুষগুলোকে অপমান করতে। কিন্তু সেই পরিকল্পনা সফল হওয়ার পূর্বেই বিষয়টা ঘুরে যায়। দীপ্র নিজ থেকেই বিয়েটা ভেঙে দেয়। ফলে উল্টোভাবে কুহরই অপমান হয়ে যায়। কুহু ঠোঁট কামড়ে বলে, আপনিও তো জানতে চাননি আমার কাছে আমার মতামত আছে কি নেই। জানার সুযোগ ছিল আমার কাছে। আমি আসার পূর্বেই সব ঠিকঠাক হয়। আমি এসে কথা বলার আগেই তুই ডিসিশন নিয়ে রেখেছিলি। আর আপনি সেটা জেনে সুযোগটা কাজে লাগালেন, আমাকে অপমান করলেন, তাই না? ফোঁস করে দম ফেললো দীপ্র। ছোট করে বলল, মানছি আমিও পুরো ঠিক ছিলাম না, রাগ হয়েছিল, তাই ওভাবে কাজ করেছি। তবে আমি বিয়ে না ভাঙলে তুই যেই কাজটা করতে যাচ্ছিলে, সেটার কতটা প্রভাব রাখতো বুঝতে পারছিস কুহু? বাড়ির সম্মান থাকতো, বলতো না সবাই হেড স্যারের মেয়ে পালিয়েছে। চাচার নাম খারাপ হতো না, চাচির বদনাম হতো না। শুধু আমাকে অপমান করার জন্য তুই নিজে যে বাকি সবাইকে অপমান করতে চেয়েছিলে, এটা কখনো মাথায় এসেছে তোর? ছোট কামড়ে নিজের কান্না আটকালো। সেই মুহূর্তে এই বিষয়গুলো সত্যিই মাথায় আসেনি, তবে পরে বুঝতে পেরেছিল। কিন্তু ততক্ষণে কিছু করার ছিল না। বিষয়টাই ঘুরে গিয়েছিল। দীপ্র তাকে অপমান করেছিল, বিয়ের সাজ নিয়ে কুহুকে শুনতে হয়েছিল বিয়েটা হচ্ছে না কুহু। অথচ ঘটনা উল্টো হওয়ার কথা ছিল। সবটা স্মরণ করে কুহু আসলেই দুঃখে নুয়ে পড়ল। দীপ্র শীতল কণ্ঠে বলল, যা হবার হয়েছে। আমি আমার কাজের জন্য সরি। ইনফ্যাক্ট সব দোষ তো আমিই নিয়েছি, তাই না? তবুও এত রাগ কেন তোর? কারণ কারণ আপনারা স্বার্থপর, সবাই স্বার্থপর, বলে কুহু উল্টো পথে হাঁটতে লাগলো। দীপ্র ভাষা হারিয়ে ফেলল। সে স্বার্থপর? আসলেই সে স্বার্থপর? রাত্রি এখনো কুহুর ঘরেই আছে। ওর চিন্তা হচ্ছিল, মেয়েটা আসতেই ওষুধ হলো, সব ঠিক আছে কুহু? বলে মুখ ঘুরিয়ে নিল কুহু। রাত্রি বুঝলো মেয়েটির একটু একা থাকা দরকার। ও আদরের হাতখানা গালে স্পর্শ করিয়ে বলল, একটু ঘুম দে, ভালো লাগবে। আচ্ছা। রাত্রি চলে যেতেই দরজাটা আটকে দিল কুহু। তারপর লাবিবার নাম্বারে কল করলো। মেয়েটি ঘুমায়নি, জেগেই আছে। অনেকবার কল দিয়েছে। কুহু, কুহু, দোস্ত আমাকে মাফ কর, মাফ কর আমায়। আমি যদি জানতাম ওই হারামিতে এমন করবে, তাহলে জীবনেও ওকে সাথে নিতাম না। সরি দোস্ত, মাফ কর আমায়, আমি সরি রে। এতগুলো কথা বলে থামলো লাবিবা। কুহু ছোট করে বলল, যা হবার হয়েছে লাবিবা, এখন আর ঠিক করার মতন কিছু নেই। আমি সরি দোস্ত। সরি বলতে হবে না, আমার ভাগ্যটাই খারাপ। একজন খারাপ ভাগ্যের মানুষের সাথে তোর উচিত বন্ধুত্ব না রাখা। কুহু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কাউকে লাগবে না আর। এভাবে বলিস না দোস্ত, আমার কথাটা শোন, শোন দোস্ত। কুহু শুনল না, কলটি কেটে দিল। লাবিবার ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেললো। ওর ভুল হয়েছে, ও ভুল করেছে। যদি সেদিন শায়েরকে না জানাতো, শায়ের যদি ওর সাথে না আসতো, তবে এত কিছু হতো না। লাবিবার ভীষণ কষ্ট হচ্ছে। কল করে চলেছে শায়ের।
লাবিবা তীব্র রাগ নিয়ে কলটা রিসিভ করলো। সাহেরকে কিছু বলতে না দিয়ে বলল, কুহু আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছি। খুশি হয়েছিস না? হবারই কথা। তোর আর আমার মধ্যেও আর কোনো বন্ধুত্ব নেই। সবটা শেষ সাহের, সবটা শেষ। তুই তোর পথে আর আমি আমার পথে। একটা শব্দও বলতে দিল না লাবিবা, কলটি কেটে দিল। সাহের হতভম্ব হয়ে গেল। রাগের মাথায় সে বলেছিল ঘটনা কুহুর বাসায় জানিয়ে দিবে, পরে নিজের ভুলটি বুঝেও ছিল। কিন্তু এতে লাভ হলো কি? কোনো লাভই হলো না। একটা রাগ থেকে বলা কথায় এভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। সায়রার খুব খারাপ লাগলো, নিজের উপর রাগও হলো। কেন অমন কথা বলেছিল সে? ওর জন্য সবটা শেষ হয়ে গেল, একদম শেষ হয়ে গেল। সমস্ত রাত ঘুম নেই কুহুর, মেঝেতে বসেই কাটালো। এখন ভোর হয়ে গিয়েছে। গত রাতে জানালা লাগানো হয়নি, আলোয় সে ঘরে পৌঁছালো। সেই সাথে মোরগের ডাক ও সদর দরজায় বেল বেজে উঠল। একটু বাদেই শুরু হলো খটখট আওয়াজ। বাড়ি মেরামতের কাজ করছে মজুররা। শব্দটা এত বাজে লাগে কুহুর, ওর ইচ্ছে করলো ছুটে গিয়ে বলতে আজ কোনো কাজ হবে না, কিন্তু সে উপায় যে নেই। ও ফোঁস করে দম ফেললো। এই ঘরে থাকা যাবে না। কুহু উঠে পড়লো। শরীর নড়তে চাচ্ছে না, শক্তি পাচ্ছে না। করিডোর পেরিয়ে নিচে আসতেই আয়ানার সাথে চোখাচোখি হলো। আয়ানা খুব ভোরবেলায় উঠেছে। ইদানিং সে শরীর চর্চায় মনোযোগ দিয়েছে। কুহুকে দেখেই বাঁকা হাসলো। তিরস্কার পেয়ে কুহুর মনটা বিষাদে ভরে উঠলো। ও ঝামেলা না করে এক কাপ চা বানাতে রান্নাঘরের দিকে এগোচ্ছিল। অমন সময় আয়ানা বলল, সে আনা আছিস ভালোই। কুহু ঢোক গিলল, ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করলো। সামনে আগাতে যেতেই আয়ানা বলে উঠলো, বেশি বাড়াবাড়ি করলে সব কথা সবার কানে চালান করে দিব। অন্য অন্য দিনের থেকে আয়নার কণ্ঠে আজ ঘৃণা বেশি, আছে গৌরবও। কুহু এবার পেছন ফিরল। ওর চুলগুলো এখনো অনেকটাই এলোমেলো। ভয় দেখাচ্ছ আয়না আপু? না, ভয় দেখাচ্ছি না, তবে সতর্ক করলাম। শোন কুহু। একটু থামলো আয়না, চারপাশে চোখ বুলিয়ে এক পা এগোলো। চিবিয়ে চিবিয়ে নিচু সুরে বলল, দীপ্র দাদা ভাইয়ের থেকে দূরে থাকবি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তার প্রতি আমার কোনো আগ্রহ নেই আয়না আপু, এটা জেনে বুঝেও এ কথার মানে দেখি না। তোকে ভরসা করি না। কুহুর বড় হাসি পেল। ও একটু তিরস্কারের সুরেই বলল, আজ যদি আমি চাইতাম তাহলে তুমি যে বিষয় নিয়ে ভয় দেখাচ্ছ, আজ যদি আমি চাইতাম তাহলে তুমি যে বিষয় নিয়ে ভয় দেখাচ্ছ তার ধারের কাছেও আসতে পারতে না। দীপ্র ভাইকে আজ যেভাবে চাচ্ছ তার নাম নিতেও তখন দুবার ভাবতে হতো। না হলে জীব বিস্ফোরণ নিয়ে তাকালো আয়না। খুব শুকনো একটা ঢোক গিলল। শরীরটা বড় ক্লান্ত লাগছে। চা দরকার, এক কাপ ধোয়া ওঠা চা।